আরও বেশ কিছুক্ষণ নানা বিষয়ে আলোচনা করে বের হতে নেয় নাইম। দরজার দিকে যেতেই হুট করেই মাস্কের দড়ি ছিঁড়ে যায়। চমকিত হয়ে পড়ে নাইম, তাড়াতাড়ি হাত দিয়ে মুখ ঢেকে বের হয়ে যায়। কিন্তু ততক্ষণে সাদ্দাত তার এক ঝলকান পেয়ে বসেছে। বাসায় ফিরে ঘরে ঢুকতেই দেখতে পায় বাসন্তী দরজার বিপরীত দিকে ঘুরে শুয়ে আছে। তখন আসর নামাজের সময়। এই অবেলায় ঘুমিয়ে থাকতে দেখে কিছুটা চিন্তিত হয়ে তাকে দেখতে এগিয়ে যায় যুবক। শান্ত হয়ে শুয়ে আছে মেয়েটি, যেন সেই রূপকথার ঘুমন্ত রাজকন্যা। কে বলবে এই মেয়ে সকালে এমন কাণ্ড ঘটিয়েছিল? হুট করেই নাইমের বড্ড বেশি তৃষ্ণা পেয়ে যায় এই যুবতীর শুষ্ক দুখানা অধর গভীর স্পর্শে সিক্ত করে দিতে। কিন্তু মেয়েটা তো ঘুমোচ্ছে। হুট করে এক দুষ্টু ভাবনা ধরা দেয় নাইমের মাথায়। বসন্ত কুমারী, খুব জ্বালিয়েছিলিস না আমাকে, শোধ তো দিতেই হবে। যাক, এখন না হয় শুধু আসলটাই নিলাম। বিড়বিড়িয়েই নিজের আয়ত্তে নিয়ে নেয় প্রণয়নের অধর চোরা। তন্দাচ্ছন্ন বাসন্তী শক্ত ছোঁয়া ও দমবন্ধ অনুভব করায় ছটফট করতে শুরু করে। তবে এই এতই কি আর সহজ পুরুষালী বন্ধনের বেড়াজাল থেকে মুক্ত হওয়া? ছটফট করতে করতে ক্লান্ত হয়ে পড়ে চোখ খুলে সে। চোখ খুলতেই দেখতে পায় নাইমের চেহারার অর্ধাংশ। নাইম চোখ টিপ দিয়ে বেশ জোরে একখানা কামড় দিয়ে মুক্ত করে দেয় তাকে। বাসন্তী মৃদু আর্তনাদ করে বলে, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এমন কেউ করে? কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তার অতগুলো কথা নাইম নির্দ্বিধায় উপেক্ষা করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। টানা আধ ঘন্টা গোসল করে বের হয়ে সে তো অবাক। বাসন্তী নিজেকে খিমারে আচ্ছাদিত করে বসে আছে। এগুলো কেন পড়েছ? তুমি বাইরে যাবে? কোনো আশিকের আশকারা পেয়ে ডানা গুছিয়েছে তোর? এই ডানা না আমি কেটে দিতে পারি। তার কথার মাঝেই বাসন্তী এগিয়ে এসে পা উঁচু করে গলা জড়িয়ে ধরে তার। নিকাবে ঢাকা অধরে আলতো স্পর্শ দেয় গলা। তার ক্ষমতা যে ওই অবধি। সাহায্য ছাড়া নাইমের মুখশ্রীতে ঠোঁট ছোঁয়ানোর ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। উফ জনাব, এত রাগলে চলে? আগে শোনেন তারপর বলেন। আমরা দুজনেই ডাক্তার অরবিন্দ ভট্টাচার্যের কাছে যাচ্ছি আপনার চিকিৎসা করাতে, সাথে নাহিবা শোনাও যাবে। ব্যঙ্গাত্মক হাসি ফুটে ওঠে নাইমের চেহারায়। এতটা বছর ধরে সংসার কর আমার সাথে, এটুকু বুঝতে পারো এই নারী দেহের মোহ মায়া আমাকে ভোলাতে পারে না। সব তোমার মাঝে আমি কখনোই হারাইনি, বরং নিজের বোধ শক্তি নিয়েই তোমাকে আবিষ্কার করেছি। তোমার কাছে আসা চেয়ে পাশে থাকাকে বেশি গুরুত্ব দিয়েছি। অথচ তুমি কিনা 10টা মেয়ের মতো এসেছ এই চুমু, লাস্যময় ভঙ্গিমা, রোম্যান্টিকতাটা নিয়ে আমাকে ভুলিয়ে কাজ চালাতে। হাস্যকর ব্যাপার স্যাপার এগুলো কাজ করে অন্যান্য পুরুষের সাথে, কিন্তু এই নাইম ভিন্ন। তার মন ভোলাবে এমন কেউ বা কিছু নেই এই ধরনের কাছে। তবে তোমরা সব মেয়েরাই এক, সবসময় পুরুষকে পোষ মানানোর ধাক্কায় থাকো। বাসন্তী একটু বিব্রত হলো। ভেবে উঠল, আসলেই ছেলেটা কখনই তার দেহকে ভোগ্যবস্তু বোধ করায়নি। সে অত্যাচার করেছে বহু, কিন্তু স্ত্রী হয়ে এটুকু সে বলতে পারে নারীর শরীরের নেশা নেই নাইমের। সে তার মন মস্তিষ্ককে নিজের অধীনে রাখতে চেয়েছে। সুস্থতার দরুণী হয়তো নিজেকে সামলে নেয় রমণী, স্বাভাবিক হয়। এগুলো আমার অধিকার, ইচ্ছে, ভালোবাসা, কোনো মন ভোলানোর উপায় নয়। উল্টো পাল্টা বুঝবা না। এখন রেডি হও, তোমার চিকিৎসা প্রয়োজন তর্কের চেয়ে বেশি। কিসের চিকিৎসা দরকার? আমার কি অসুখ আছে নাকি? আজও ওসিডি, মরবিড, জেলসি, ইন্টারমিডিয়েট, এক্স কি জানো? কি বলছো হাবি? এগুলো তোমার ডিজ অর্ডারের নাম। এখন বুঝছো কিসের চিকিৎসা লাগবে? বিচলিত হয়ে পড়ে নাইম, সাথে আশ্চর্য বোধ করে সে। তারপর গম্ভীর সুরে উত্তর দেয়, আমি কোথাও যাচ্ছি না, আমি একদম ঠিক আছে। ওই ডাক্তারের মাথা নষ্ট। আচ্ছা যেও না, আমিও অনিমেষ ভাইকে বলবো মাহিবাকে দূরে কোথাও রেখে আসতে তোমার থেকে। তোরে তো আমি বলেই চর মারতে নেয় বাসন্তীকে, কিন্তু অনিমেষ তার হাত এসে ধরে ফেলে। অনিমেষ বেশ কিছুক্ষণ আগেই এসেছে বাসন্তীর কল পেয়ে। বাসার ধানমন্ডিতে হওয়ায় খুব সময় লাগেনি তার আসতে। একদম ভাবিকে কিছু বলবি না। তুই নিজের ভাব রাগের মাথায় যেদিন তুই ভাবিকে দগন ধাক্কা মেরেছিলি, তোর এতটুকু সেন্স ছিল না ভাবির কোলে নাহিবা পড়ে গেলে যে কোনো অঘটন ঘটতে পারত। এখন তুই বল, তোর আগের জন্য কি তোর সাথে সেফ নাহিবা? তুই কি নিজেকে মিস্টার খানের মতো নিকৃষ্ট পিতা বানাতে চাস?
নিজের বাচ্চার জন্য এতটুকু করতে পারবি না? তোর রাগ স্বাভাবিক নয় দোস্ত। একটু ভাবি না হোক, অ্যাটলিস্ট নাইবা ওই ছোট্ট অবশ শিশুটার জন্য ভাব। বন্ধুর আবেগমাখা গলার কণ্ঠ শুনে সত্যিই ভাবুক হয় নাইম। আর চোখে দোলনায় শায়িতা নিজের রাজকন্যার দিকে তাকায়। না, এই মেয়ের জন্য সে সব করতে পারে। শুধু এই মেয়ের জন্য। তার রাজকন্যা যে। নাইমকে চুপ থাকতে দেখে ফুঁসে ওঠে বাসন্তী। একে বুঝিয়ে লাভ নেই ভাইয়া। নিজের সন্তানের ভালো মন্দ তো পাগলও বোঝে, কিন্তু উনি। কাঠখোট্টা হয়ে বলে নাইম। আমি রাজি। বাসন্তী ও অনিমেষ দুজনেই এই কথায় খুশিতে আটখানা হয়ে গেল। আপন মনেই বিড়বিড়ালো রমণী। অবশেষে সুবুদ্ধি হলো গাধার। এই বসন্ত, কি বললো তুমি আমায়? যা সত্য তাই বলেছি। নাইম কিছু বলবে তার আগেই তাকে ঠেলে ঠুলে বাসন্তীর কাপড় চোপড় সহ বাথরুমে পাঠালো নাইম। তারপর বাসন্তীকে চোট টিপ দিয়ে বলল, ওয়েল ডান ভাবি, ভালোই তো সাহায্য করেছো আমার বন্ধুকে। চৈতালি বিনা শব্দে শুধু অশ্রুই ফেলে যাচ্ছে। ফাহিমকে আনব্লক করে বেশ কয়েকবার কল দিয়েছিল সে, কিন্তু যুবকের ফোন বন্ধ। ছেলেটার সাথে কথা না বলে শান্তি পাবে না সে, কিন্তু কাকে কল দিবে? হুট করেই মনে পড়ে আজ তো ফাহিমের ওভারটাইম করার কথা। নিশ্চয়ই সে অফিসে। ফাহিমের একজন কলিগের নম্বর আছে তার নিকট। তবে কি মনে করে আবার লোকটা এই ভেবে আর কল দিতে যেও দিল না। অবশেষে অনেক বোঝাপড়ার পর কল করলো ফাহিমের কলিগকে। অপর পাশের মানুষটি থেকে যা শুনল তাতে যেন পা থেকে মাটি সরে। তার সোনার সংসার তাহলে ভেঙেই গেল। হ্যালো হ্যালো, আপনি কলে আছেন ভাবি? ফোনের অপর পাশের মানুষটির কথায় ঘোর ভাঙে চৈতালির। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সে। তার মানুষটি যে ভালো নেই। হ্যাঁ, তার ব্লক মারার 4 দিনের মাথাতেই ফাহিমের অ্যাক্সিডেন্ট হয়। তারপর থেকে হাসপাতালের বাসিন্দা সে। ফাহিম কেমন আছে? কোন হাসপাতালে ও? ফাহিম তো সিটি হসপিটালে ভর্তি। কিন্তু আপনি তা জেনে, মানে আপনি তো ওকে ছেড়ে চলে গেছেন শুনছি। বুক কেঁপে উঠল চৈতালির। সত্যিই মানুষটাকে যখন একা করে দিয়ে চলে এসেছে সে, তবে তার কি হক আছে খোঁজ খবর নেয়ার? স্তব্ধ গলায় সে ধন্যবাদ বলেই কল ডিসকানেক্ট করে দেয়। আপন মনেই ভাবতে থাকে, এবার কেন খোঁজ খবর নিবি রে তুই? ছেলেটাকে কম তো পোড়ালি না। জানিস ছেলেটা তোর পাগল, তবুও তো একা করে দিলি। নিজেকে ধিক্কার জানাতে শুরু করে রমণী। তবে তাতে কি আর অতীত শুধরে যাবে? যেই বীজ রোপণ করেছে সে ফল তো পেতেই হবে। অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নেয় সিটি হাসপাতালে যাবে ফাহিমকে দেখতে। ওই মানুষটির সাক্ষাৎ পাওয়া না অবধি তার মনে শান্তি অনুভব হবে না। যদি এক পলকের দর্শন পায় তাই তীর্থযাত্রা। পরনে থাকা শাড়িতে পার্স নিয়ে বেরিয়ে পড়ে সে, কিন্তু হাসপাতালে ঢুকতেই আরেক ঝামেলা। রুম নাম্বার বা কয়তালাতে কিছুই তো তার জানা নেই। রিসিপশনিস্ট একজন অহংকারী ও রূঢ় ভাষাই নারী। তার কাছে জিজ্ঞেস করতেই কেমন যেন তেতে ওঠে সে। বহু কষ্টে অনেক অনুরোধের দ্বারা ফাহিমের অবস্থান জানতে পারে। বন্ধ লিফট বেয়ে উপরে ওঠার সময় মনে অন্যরকম এক অনুভূতি কাজ করছে তার। কতদিন পর আজ সচক্ষে ফাহিমকে দেখবে। তার অনুভূতির স্থায়িত্ব হয়তো খুব বেশি সময় থাকবে না। কেবিনের সামনে আসতেই শুনতে পায় একজন অপরিচিত নারীর হাস্যোজ্জ্বল কণ্ঠ। চমকিত হয়, আড়াল হয়ে উকি দেয় কেবিনে। সাথে সাথেই যেন হৃদয়ের মধ্যিখানে হাজার খানেক সুই এসে আঘাত করলো। কি চিনচিনে বেদনা সেজে। ফাহিমকে এক অচেনা নারী একটু একটু করে স্যুপ খাইয়ে দিচ্ছে। তাদের হাস্যরসিক কথোপকথনে হাসি ছুটছে দুজনের মুখ থেকে। কিন্তু চৈতালির এত কষ্ট কেন? সে তো চলে গিয়েছিল ফাহিমের প্রেমিক হৃদয়ে শূন্য করে। তবে শূন্য ঘর অন্য কেউ পূর্ণ করলে এমন কেন লাগছে? দুনিয়ার রীতি তো এটাই। কোনো স্থান বা পদবি সারা জীবন শূন্য থাকে না। শূন্য হলে যে এক সময় তা পূর্ণ হবেই, হোক তা মানুষের হৃদয়। অতপর ভঙ্গিত হৃদয় নিয়ে বেরিয়ে আসে সে হাসপাতাল থেকে। ফাহিমের চোখের সম্মুখে যেয়ে দাঁড়ানোর ক্ষমতা তার মাঝে আর বেঁচে নেই। অরবিন্দ ভট্টাচার্যের বাসা থেকে বের হতেই নাইমের আরেকটা গানের পরিচালকের কল আসে। নাইমের মাথায় যেন বাজ পড়ে। এই প্রজেক্টের কথা ভুলেই বসেছিল সে। লোকটার প্রজেক্ট এতদিন বাজিয়ে রাখা ঠিক হয়নি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি অনেক বেশি দুঃখিত। প্রজেক্টের কথা প্রায় ভুলেই বসেছিলাম।
আমিও তাই ভেবেছি। না হলে তোমার মতো ছেলের এতটা ইনডিসিপ্লিন আনপ্রফেশনাল বিহেভ কীভাবে সম্ভব? যাই হোক, তুমি কি এখন ঢাকায়? হ্যাঁ স্যার, কেন বলেন তো? গ্রেট। শোনো, স্টুডিও রেডি আছে, গানটা আজই রেকর্ড করে ফেলে। শুটিং পরে করবো না, তাহলে নির্ধারিত রিলিজ ডেটের মধ্যে হয়তো কমপ্লিট করা সম্ভব। কিন্তু কোনো প্র্যাকটিস ছাড়া আমি কি করে? আরে ছেলে, তুমি হলে কি না ন্যাচারাল, একদম জন্মগতভাবে পাওয়া প্রতিভা তোমার। কিচ্ছু হবে না, তুমি পারবে। এসে পড়ো। উপায়হীন হয়ে রাজি হয় নাইম। সেখান থেকেই উবার দিয়ে সোজা যায় স্টুডিওতে। কিন্তু কাজ করার সময় কেমন যেন অস্বস্তি লাগছিল তার। মনে হচ্ছে কেউ তার পিছু নিচ্ছে। এদিক ওদিক তাকিয়ে খোঁজে সে, সন্দেহ করার মতো কাউকে পায় না। আর নাই, মন কই তোমার? আজকের মধ্যে রেকর্ডিং শেষ করতে হবে, কাজে মনোযোগ দাও রে বাবা। পরিচালক সাহেবের তাগাদা দেওয়ার আর নিজের মনের অস্বস্তিতে ধ্যান দেয় না সে, কাজে মনোযোগ দেয়। এই সামান্য অসতর্কতাই কি ঝড় বয়ে আনবে তার জীবনে। কেটে গেছে বেশ কিছুদিন। নাহিবাও একটু বড় হয়েছে। নাইমকে বেশ ভালোই চেনে সে, দেখলেই মিটিমিটি হাসে। নাইমও প্রতিনিয়ত চিকিৎসা নিয়ে যাচ্ছে অরবিন্দ ভট্টাচার্যের কাছ থেকে। বাসন্তীও এখন আগের নীরব বালিকা নেই, রায়বাঘিনী হয়েছে। যদিও নাইমের সম্মুখে তার এই সাহস ধরে রাখা খুবই কঠিন। আজকে দুপুরেও নাইমকে নিয়ে অরবিন্দ ভট্টাচার্যের কাছে। সেই কখন থেকে বাসন্তী তাকে তৈরি হতে বলছে, কিন্তু যুবক তার কথা একদম উপেক্ষা করে যাচ্ছে। এই খামখেয়ালিপনা দেখে রীতিমতন রেগে উঠেছে বাসন্তী। কি অবস্থা, তুমি এখনো রেডি হওনি কেন? যাও, শাওয়ারে যাও। নাইম একবার গম্ভীর চাহনি তাকে দেখে আবারও টিভিতে মনোযোগ। কে জানে কি বুঝে এতে বাবার কোলে শুয়ে থাকা নাহিবা চওড়া হাসি ফুটে ওঠে তার মুখশ্রীতে। বাসন্তী রেগে টিভির মেইন সুইচ অবন্ধ করে দেয়। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তুমি কি যাবা নাকি যাবা না? আমার তোমাকে সারাদিন যাও যাও বলার সময় নেই। সিংহে গিয়ে দেখো কত থালা বাসন জমে আছে। আজ নাহিবা টিকা আছে, ওকে টিকা দিতে নিয়ে যেতে হবে। আমি কোনো অরবিন্দ মরবিনের কাছে যাচ্ছি না। বাসন্তীর মনে পড়ে যে আজ সত্যি নাহিবাকে টিকাদানের তারিখ। বাসন্তী ভাবুক হয়ে পড়ে। হ্যাঁ রে বাসন্তী, বাবুর তো আজ টিকার তারিখ, কিন্তু অরবিন্দ বাবুর তো কাল ইন্ডিয়া যাচ্ছে প্রায় প্রায় সপ্তাহখানেকের জন্য। নাইমের সেখানেও যাওয়ার অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, আপনার ডক্টরের কাছে যাওয়াটা আজ জরুরি, কিন্তু বাবুর ডাক্তার? চৈতালি মাঝ থেকেই উত্তর দিয়ে বসে, আমি নিয়ে যাব নে। তাহলে তো হলোই, বাবুকে টিকা দিতে চৈতালি আপু নিয়ে যাবে, আপনি আমার সাথে ডক্টরের কাছে যাবেন। নাইমের চোখ মুখ কুঁচকে যায় রাগে, বিরক্তিতে। চৈতালি তার দৃষ্টিতে একটি অপবিত্র নোংরা কীটের থেকে কম কিছু না। নিজের মেয়েকে সর্বক্ষণই নিজে কোলে রাখে চৈতালির থেকে দূরে, যাতে এই তরুণীর অপবিত্র দেহের পরশ নাহিবার গায়ে না লাগে। আগের থেকে রাগ তার তুলনামূলক কমলেও পবিত্রতা নিয়ে অবশেষে খাদ পড়েনি এখনো। যদিও হিংস্র এখনো খুব কমই হয় সে। না, দরকার নেই, আমার মেয়েকে আমিই টিকা দিতে নিয়ে যেতে পারবো। অনিমেষ হয়তো বুঝতে পারলো বন্ধুর মনোভাবটি, তাই সে আত্মস্থ করে বলল, আরে সমস্যা নেই, তুই যা, আমি আছি তো এখানে। অনিমেষের অনেক বোঝানোর পর নাইম এই প্রস্তাবে রাজি হয়। বাসন্তী ও অনিমেষ তৈরি হয়ে উত্তরার উদ্দেশ্যে রওনা দেয়। নাইম ও বাসন্তী অ্যাপার্টমেন্টের নিজ ফ্ল্যাটের ফ্লোরে পা রাখতেই দেখে অ্যাপার্টমেন্টটি কেমন সর্বশান্ত। একটু এগিয়ে যেতেই দেখে তাদের ফ্ল্যাটের দরজা খোলা। অজানা ভয়ে বুক কেঁপে ওঠে এই দম্পতির। বড় বড় পা ফেলে ফ্ল্যাটে ঢুকে দুজন। একই অবস্থা ফ্ল্যাটের, পুরো ফ্ল্যাটে যেন টর্নেডো বয়ে গেছে, এমনভাবে তছনছ হয়ে আছে সবকিছু। নাইম তো নিজেকে শান্ত রেখে বাসন্তীর জন্য পাগল হওয়ার দশা। নাইম, আমার মেয়ে কই? বলতে বলতেই পাগলের মতন দুই শোয়ার ঘর সহ পুরো ফ্ল্যাটে খুঁজতে শুরু করে চৈতালি। অনিমেষ ও তাদের কলিজা নাহিবাকে কোথাও এই তিনজন মানুষের ছায়া অবধি নেই। যেন এক দমকা হাওয়ায় মিলিয়ে গেছে তিনজন জ্যান্ত মানব। আমার মেয়ে? ফুপিয়ে কেঁদে ওঠে বাসন্তী। ঠিক তখন নাইমের ফোনে টুং শব্দ বেজে ওঠে। একটা খবরের লিঙ্ক ক্লিক করতেই মাথায় যেন আরেক দফা আকাশ ভেঙে পড়ে। গায়ক নাইম বিবাহিত, লিক হয়েছে তার বিয়ের ছবি এবং ফুটেজ। এই শিরোনামে ভরে আছে প্রতিটি নিউজ চ্যানেল। কি করবে এবার নাইম? এতগুলো বিপদ একসাথে কিভাবে সামলাবে সে? নাইমের বাস্তবতা কি এবার লোকচক্ষুর সম্মুখে এসেই পড়বে?
পাগল প্রায় হয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে এদিক ওদিক ছুটতে থাকে নাইম। বাসন্তী জ্ঞান হারিয়েছে বহু আগেই। হুট করেই নিচতলায় সিঁড়ির নিচে থেকে কারো মৃদু আর্তনাদের শব্দ শুনতে পায় সে। ধীর পায়ে এগিয়ে যায় সে। মাথা ঝুঁকিয়ে উকি দিতেই দমবন্ধ অনুভূতি হয় তার। রক্তাক্ত মুখশ্রীর অনিমেষের গায়ে গা এলিয়ে চোখ বুজে আছে চৈতালি। চৈতালির কোলের মাঝে রক্তলাল দেহে নিয়ে শায়িত আছে ছোট্ট নাহিবা। নাহিবা, আমার প্রিন্সেস। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলে নাইম। নাইমের কণ্ঠ শুনে অদম্য আনন্দ নিয়ে চোখ তুলে তাকায়। বুক চিরে তপ্ত এক শ্বাস বেরিয়ে আসে, কিছুটা দুঃখ সমাপ্তির আনন্দের, কিছুটা বিষাদের। তারপর জ্ঞানহীন চৈতালিকে নিয়ে কোনো রকম বাহিরে আসে সে। নাইম তখন স্তব্ধ। রক্তাক্ত নাহিবার দর্শনে যে তার হৃদয়ের বিষক্রিয়া হচ্ছে। ধীর কণ্ঠে তাকে ডেকে ওঠে অনিমেষ। নাইম, নাহিবাকে কোলে নে, চৈতালিকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আমার নাহিবা নেই, তাই না? কেমন যেন ঘোর লাগা গলায় বলে ওঠে নাইম। দুঃখের ঘড়ি হয়তো। কি বলছিস এসব? আমাদের নাহিবা একদম ঠিক আছে, এত কথা বাদ দে, হাসপাতালে যেতে হবে। হুট করে মরুভূমির উত্তপ্ত রৌদ্রে মৃত গোলাপটির মাঝে সতেজতা ফিরে এলে যেমন বোধ হয় তেমনই বোধ হলো নাইমের। সে যেন সকল সক্ষমতা বোধ শক্তি ফিরে পেল। তাড়াতাড়ি নাহিবাকে কোলে তুলে নেয়। অনিমেষকে ধরে গাড়ির কাছে নিয়ে যেয়ে বসায়। তার কোলে নাহিবাকে দিয়ে আবার চৈতালিকে নিয়ে আসে। তারপর আবার ফ্ল্যাটে ফেরত যায় বাসন্তীকে নিতে। একা একটা মানুষ, সামাল দিতে হচ্ছে তিনজনকে। সাহায্য করার কেউ নেই, একেই বলে অসহায়ত্ব। হাসপাতালে নেওয়ার সাথে সাথেই চৈতালিকে অ্যাডমিট করা হয়। অতিরিক্ত রক্তক্ষয়ে তার অবস্থা শোচনীয়। বাসন্তী সুস্থ আছে, তবুও তাকে স্যালাইন দেওয়া হয়েছে। অনিমেষের তেমন বড় ক্ষতি না হলেও মাথায় দুটো সেলাই পড়েছে। নাইম অনিমেষের পাশে বসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, এইসব কি করে হলো? আর নাহিবার গায়ে যদি কোনো ক্ষতই না হয়, এত রক্ত? চৈতালির রক্ত? মেয়েটা তোর মেয়েকে বাঁচাতে নিজের জীবনে কুরবানি দিয়ে দিচ্ছিল। তোরা যাওয়ার পর আমরা ক্লিনিকে যাই বাবুকে টিকা দিতে, কিন্তু এসে দেখি সদর দরজা খোলা ফ্লাইটে। ভাবি হয়তো তোরা এসেছিস, কিন্তু ঢুকতেই দেখতে পাই এক ঝাঁক অজানা গুন্ডা টাইপের লোক। ভীতিগ্রস্ত হই, পালাতে চাই, তার আগেই চারজন আমাকে ধরে ফেলে। একজন হকি স্টিক হাতে তোর মেয়ের দিকে এগোতে থাকে। চৈতালি ভয়ে স্থবির হয়ে গিয়েছিল। চৈতালি নাহিবাকে নিজের কোলে আড়াল করে নিজে সেই আঘাত সয়। আবারও মরতে গেলে সেই আঘাত ওর মাথায় পড়ে, আমাকে মারধর করে। অনেক কষ্টে পালাই ওদের নিয়ে। সুযোগ বুঝে দুজনকে লং মেরে ফেলে বাকিদের ধাক্কা দিয়ে পালাই আমরা। কোথাও যাওয়ার সুযোগ ছিল না, কারণ গাড়ির চাবিও ঘরে। সিঁড়ির নিচেই লুকাই আমরা। ভাগ্যের জোরে আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম মনে হচ্ছে। নাইমের মনে আরেক ভাবনার ঝড়। যেই মেয়েটাকে সে অপবিত্র নর্দমার কীট ভাবে, সে মেয়েই নিজের জীবনের পরোয়া না করে তার মেয়েকে বাঁচালো। নিজ মনেই এক দ্বন্দ্বের সৃষ্টি হলো তার পবিত্রতা সম্পর্কিত আচ্ছন্নতায়। স্ট্রেঞ্জ, এত কিছু হলো অ্যাপার্টমেন্টের একটা মানুষ এগিয়ে এলো না। কথাটা বলে কাউকে কল লাগায় নাইম। কিছুক্ষণের কথোপকথনের পর তার মুখশ্রীতে কঠোর এক ভাব প্রতিফলিত হয়। কি হয়েছে? প্রশ্নবোধক চাউনি অনিমেষের। আমাদের অ্যাপার্টমেন্ট আর এর দুপাশে অ্যাপার্টমেন্টের প্রতিটি ফ্ল্যাটে নাকি আজ কেউই একজন এসে ধানমন্ডির পাশেই হওয়া চলমান কনসার্টের টিকিট দিয়ে গেছে ফ্রিতে, তাও হিসেব ছাড়া। এই সব সাদিকের কাজ, সেই এগুলো প্ল্যানিং করে করেছে। আজ শুক্রবার, সবারই ছুটি, তার উপর পাশেই কনসার্ট, সুতরাং সবার যাওয়া নিশ্চিত। সব ভেবেচিন্তে এই প্ল্যান করেছে সে। ওই কুত্তার বাচ্চাকে তো আমি ছাড়বো না, এটা আমার বাধা। নাইম বাসন্তীর কেবিনে বসে। মাত্রই বাসন্তীর জ্ঞান ফিরেছে। মেয়েকে সুস্থ দেখে তার আনন্দ তো সীমানা ছাড়িয়ে গেল। হাজারখানেক চুমু খেলো কোমল ত্বকে। নাইমের কেন যেন ঈর্ষা বোধ হলো। ভাবলো, মায়েদের মমতার টান যদি এতটাই হয়, তবে তার মা কি মা ছিল না? ঠিক তখনই এক ঝাঁক রিপোর্টার নাইমের লোকদের ঠেলে চেষ্টা করলো কেবিনের দরজা খুলে প্রবেশ করার। ডাকাডাকি চেঁচামেচি তো করেই যাচ্ছে, কিন্তু কথা হলো তারা জানলো কিভাবে নাইম এই হাসপাতালে? ঠিক তখনই মনে পড়লো সে কোনো রকম ছদ্মবেশ ছাড়াই হাসপাতালে ঢুকেছে। নাইম না যাওয়া অবধি এরা শান্ত হবে না, সে তা জানে। বাসন্তীকে ওড়না নিতে ইশারা করে দরজা খুলে সামনে দাঁড়ালো সে। কোনো কথা বলার সুযোগ না দিয়েই নানা সাংবাদিক নানা ধরনের প্রশ্ন করতে লাগলো।
যদিও ঘুরিয়ে ফিরিয়ে বিষয়বস্তু একটাই, কিন্তু একটি প্রশ্ন শুনেই কেঁদে উঠল বাসন্তী। তা হলো, এত বছর নিজের বিয়েকে লোকচক্ষুর আড়ালে রাখলেন কেন? মেয়েদের মন পেতেও তাদের পাত্তা পেতে কি এই অবস্থা? এই বেটা, কি বলি তুই? আমার জামাইকে? তার বিষাক্ত কণ্ঠ শুনতেই সকল ক্যামেরা নাইমকে ছেড়ে তার উপর ফোকাস করলো। আমার স্বামীর এত মাইয়া লাগে না? হ্যাঁ, বাংলাদেশে কত মেয়ে নাইমের পাত্তা পেতে চাই, কিন্তু ও কখনো এই আমাকে ছাড়া কোনো মেয়ের দিকে সেই দৃষ্টিতে তাকায় না। সেটা আমি ওর স্ত্রী বাসন্তী কোন কাঠগড়ায় বলবেন সেই কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে রাজি। হ্যাঁ, ও আমাদের সাথে, দর্শকদের সাথে আমাদের কথা লুকিয়েছে, কিন্তু তার কারণ আপনারা নিজের সম্মুখেই দেখতে পাচ্ছেন। এই বিষয়টা জানাজানি হতেই আমার মেয়ের জীবনে কথা এসছে। আমরা হসপিটালে, ওই যে আমার বোন নাইমের প্রিয় বন্ধু অনিমেষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এসছে। না জেলে আমার স্বামীর উপর কোনো কালিমা লাগবে না। আপনারা নাইমকে ভালোবাসা দিয়েছেন, এই জায়গায় পৌঁছিয়েছেন, আপনাদের অধিকার আছে জানার, কিন্তু তাই বলে এসব আমি সহ্য করতে পারবো না। নাইম ফ্যাল করে তাকিয়ে দেখে বাসন্তীকে। যেই মেয়েটা কারোর সামনে কথা বলতে অবধি দ্বিধাবোধ করে, নিজের পক্ষও কোনোদিন ঠিকঠাক রাখতে পারে না, সেই মানুষটি তার জন্য এতগুলো অচেনা লোকের সামনে আওয়াজ তুলল। আবার মেয়েটা তো চাইলেও পারত তার করা অত্যাচারের কথা ফাঁস করতে, তাও করেনি। এতটা ভালো বুঝি বাসা যায়? আজকের ঘটনাগুলো নাইমকে খুব করে ভাবাচ্ছে, খুব করে তার চিন্তাধারাকে, মানসিকতা রীতিমতো লণ্ডভণ্ড করে ফেলেছে। স্যার, ম্যাম যে বলেছে তা কি সত্য? কি আপনাদের শত্রু যাদের জন্য আপনারা হাসপাতালে? হ্যাঁ। ভাবনার সুতো কাটে নাইমের, নিজেকে সামলে শুধায়, দেখুন, এখন আমার পরিবারের অবস্থাই শোচনীয়। ইন্টারভিউ মন মানসিকতা নেই। খুব শীঘ্রই আমি একটা কনফারেন্স ডাকবো, সেখানে বিস্তারিত জানবেন। এখন আপনারা হাসপাতালে পরিবেশটা নষ্ট না করে চলে যাবেন, এর কারণে অন্যান্য রোগীদেরও সমস্যা হচ্ছে। সাংবাদিকগণ বিদায় হতেই নাইমের ফোন বেজে ওঠে। সেই খবরের লিঙ্ক পাঠানো প্রাইভেট নাম্বারটি ক্রুর হেসে কল রিসিভ করে সে। কেমন লাগলো আমার কামাল বাগিনা? শিয়ালকোট না, শুধু আড়াল থেকে একটু আদ্র ক্ষতি করেই ভাবে সে জিতে গেছে, অথচ সিংহ সামনে থেকে আক্রমণ করে বাঁচার সুযোগ অবধি দেয় না। এটাই রাজা আর হারামির মধ্যে পার্থক্য, ঠিক যেমনটা আমি খান সম্রাটের সম্রাট ও আপনি হারামি চাকরের মধ্যে পার্থক্য। তেতে ওঠেন সাদিক মিয়া। ভাগিনা, বেশি বার বেরো না। তুমি যে স্কুলে মাত্র ঢুকেছো, আমি তার শিক্ষক। আরে শগুনি মামা, মাত্র ঢুকলে কি হয়েছে? পুরো স্কুল আর গদিটাই তো আমার। কাউন্ট করা শুরু করে দেন, আপনার ধ্বংস অতি নিকটে। কতটুকু বলে কল ডিসকানেক্ট করে দেয় সে। বাসন্তী তখনও বেডে বসে রাগে ফুঁসছে। বাঙালি নারীর এক অবিশেষ বৈশিষ্ট্য হলো তার নিজের স্বামীকে ধুয়ে ফেলেও অন্য কারো মুখ থেকে তার বিরুদ্ধে একটা কথাও সহ্য করতে পারে না। বাসন্তীও নিশ্চয়ই এর ব্যতিক্রম নয়। নাইমের মুখে কেন যেন আলতো হাসি ফুটে ওঠে। কাঁধে স্পর্শ পায় কারো, তাকিয়ে দেখে অনিমেষ। তোর মেয়ের গায়ে হাত লেগেছে ভেবে তোর দম বন্ধ হয়ে আসছিল, তাই না রে? তাহলে এটা কি করে ভুলে যায় তোর স্ত্রী বাসন্তীও কারো মেয়ে? এমনকি পৃথিবীর প্রতিটি মেয়েই কারো না কারো ক্রাশ কন্যা। মেয়েটা কিন্তু কত কিছুই করতে পারতো তোর বিরুদ্ধে এখন, কিন্তু দেখ তোকে ভালোবেসে দিব্যি তোর দোষ লুকিয়ে গুণ গিয়ে যাচ্ছে। পরদিন চৈতালি অনেকটাই সুস্থ, জ্ঞান ফিরেছে ঘণ্টাখানেক আগে। খবর তাকে দেখতে ছুটে এসেছে সবাই। বাসন্তী তার হাত জোড়া ধরে দুই হাতের মুঠোয় নিয়ে কেঁদে ফেলে। তোমাকে ঠিক কোন ভাষায় যে ধন্যবাদ দিব আমার ঠিক জানা নেই। আমার মেয়ের জীবন তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছ। এতটা পরের জন্য কে করে আজকাল? পর বলো না বাসন্তী, নাহিবা তোমায় মাতৃত্বের স্বাদ দিলে, আমায় আবাস দিয়েছে, সেই শিশুকে আমি বাঁচাবো না। ধন্যবাদ দিয়ে আমার অনুভূতিগুলোকে ছোট করব না প্লিজ। বেশ কষ্ট হলেও এতগুলো কথা বলেই দম ফেলল চৈতালি। নাইমের কাছে এই কথাগুলো শোনা বিস্ময় বই কি কিছু নয়। এদিকে চৈতালির মনে চলছে অন্য পরিকল্পনা। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগের মুহূর্তে সে যাকে স্মরণ করেছে সে হলো তার জীবনের প্রথম পুরুষ ফাহিম। সে বোধ করেছে প্রিয় মানুষকে আর কোনোদিন দেখতে পারবে না। এই ভাবনাটি কত ভয়ঙ্কর। তার ছুটে চলে যেতে মন হচ্ছে ওই অতি সামান্য পয়সার অধিকারী পুরুষটির, অথচ একসময় এই পুরুষটিকেই দূর দূর করে জীবন থেকে বের করে দিয়েছিল সে।
এই নিষিদ্ধ আবেদনটি করেই ফেলল সে সকলের সামনে। নাইম পূরণ না করে পারল না। জার্নি করা চৈতালির জন্য একটু কষ্টসাধ্য বা অনুচিত হলেও তাকে গাড়ি করে নিয়ে গেল ফাহিমের ভর্তি হওয়া হাসপাতালে। নাইমকে দেখে কম্পিত দেহ নিয়েই তাকে দৌড়ে যেয়ে জড়িয়ে ধরল চৈতালি। আমাকে ক্ষমা করো প্রিয়, আবারও জায়গা দাও তোমার বুকে নিরাপদ স্থানে। এতটা কষ্ট পাওয়ার পর কি ক্ষমা সম্ভব? ফাহিম করবে তো তাকে ক্ষমা? আমার ভালোবাসা উভয়ই যে মুখে বললেই হয় না, মুখে মানতে হয়। নাইমের চিন্তাধারাও কি পরিবর্তন হবে এবার? কারণ ডিসঅর্ডারের তো চিকিৎসা হয়, কিন্তু চিন্তাধারা ও মানসিকতায় ত্রুটি এর সংশোধন হয় শুধু নিজ বোধ থেকেই।